আজকে রাতে প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সভায় যোগ দেওয়ার জন্য আমেরিকা যাচ্ছেন। তবে ইন্টারেস্টিংলি প্রফেসর ইউনূসের এবারের যেই সফরসঙ্গী তার মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু লোকজন আছে। তাদের মধ্যে এনসিপির যে প্রধান একজন নেতা আখতার হোসেন তিনি আছেন, জামায়াতের নায়েবে আমির তাহের উনি আছেন, এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এবং তার বাইরেও আরও একজন লোক আছেন। তিনি হচ্ছেন তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তার নাম হুমায়ুন কবির এবং তিনি মোটামুটি লন্ডনেই থাকেন এবং লন্ডনে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ লোকদের একজন। তো প্রশ্ন হইল, প্রফেসর মোহাম্মদ ইউনূস আমেরিকা যাচ্ছেন, জাতিসংঘের সভায় যাচ্ছেন, তার সঙ্গে এই তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কেন সফর সঙ্গী? তো এই প্রশ্নটা আপনি করলে খুব সহজেই যেটা বুঝতে পারবেন যে এবারের জাতিসংঘের সভার বাইরেও বাংলাদেশ বিষয়ে আমেরিকান পররাষ্ট্রবিদদের, পররাষ্ট্রনীতি যারা সামলায় তাদের সঙ্গে প্রফেসর ইউনূসের অনেক আলাপ আলোচনার জায়গা আছে এবং সেই আলাপ আলোচনায় এই নেতারা, বিভিন্ন দলের এনসিপি, জামাত এবং বিএনপি, তাদের নেতারা অংশগ্রহণ করবেন এবং সেখানে বিএনপি অন্যদের চেয়ে, অর্থাৎ জামাত এবং এনসিপির চেয়ে একটা বড় ফ্যাক্টর, কারণ সেখানেই শুধু একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এই হুমায়ুন কবির, যিনি বিএনপি ক্ষমতায় আসলে পররাষ্ট্রমন্ত্রী হইতে পারেন বইলেও শোনা যাচ্ছে, তিনি উপস্থিত আছেন। ফলে এই আলোচনায় বিএনপি একটা বিশেষ ফ্যাক্টর। আরেকটা খবর নিশ্চয়ই আপনারা দেখছেন, যদিও মেইন স্ট্রিম মিডিয়াগুলো জিনিসটা ফলো কইরা প্রচার করে নাই, সেটা হচ্ছে যে ঐক্যমত্য সংস্কার কমিশনের যেই আলী রিয়াজ, তিনিও কিন্তু গতকালকে হুট করে আমেরিকা গেছেন এবং তিনি আমেরিকা গেছেন এবং এই জিনিসটা সেইভাবে বাজারে প্রচার করেন নাই। তার কারণ হচ্ছে যে তার যাওয়াকে কেন্দ্র করে যেন ব্যাপক আলোচনা ইত্যাদি না হয় এবং জিনিসটা যেন খোলাসা হয়ে না যায় যে জাতিসংঘের সবার বাইরেও বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের আগামী সরকার ইত্যাদি বিষয় নিয়ে প্রফেসর ইউনূস এবং অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে আমেরিকান কাউন্টারপার্টের কথাবার্তা হবে। আলী রিয়াজ বাংলাদেশের ঐক্যমত্য সংস্কার কমিশনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে আমরা এখানে আইনা বসাইছি, কিন্তু আলী রিয়াজ কিন্তু একজন মার্কিন নাগরিক এবং তার আরও বড় পরিচয় যেটা, তিনি হচ্ছে মার্কিন সবচেয়ে বড় পররাষ্ট্র বিষয়ক বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যে থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো। তো আলী রিয়াজ যখন বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ থেকে যান, এই আসা এবং যাওয়া দুইটাই আসলে আমেরিকাকে সংশ্লিষ্ট করে গঠিত হয়। তো যাই হোক, এটা খুব ক্লিয়ার যে এবারের প্রফেসর ইউনূসের এই সফরকে কেন্দ্র কইরা আমেরিকান কাউন্টারপার্টের সঙ্গে বাংলাদেশের প্রফেসর ইউনূস এবং অন্যান্য রাজনীতিবিদদের আলাপ আলোচনা হবে এবং তার মধ্য দিয়ে ঠিক হবে যে আমেরিকা বাংলাদেশে কাকে দেখতে চায় এবং বাংলাদেশের আগামী সরকারের কাছে আমেরিকার কি চাওয়া বা ইত্যাদি। তো সেখানে আমি মনে করি যে আমার জায়গা থেকে যে এখানে দুইটা ফ্যাক্টর আছে এবারের আলোচনায়, যেটা প্রকাশ হোক বা না হোক, যার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটা নির্ধারিত হবে। তার প্রথম আলোচনার ফ্যাক্টর হচ্ছে আমেরিকার দিক থেকে ভারত, আর দ্বিতীয় আমেরিকার দিক থেকে দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে চায়না। ভারত এবং চায়না এই দুইটা প্রসঙ্গে এই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রফেসর ইউনূস এবং আলী রিয়াজকে মাঝখানে রাইখা আমেরিকা আলোচনা করবে এবং সেখানে তারা নিশ্চিতভাবে বিএনপিকে একটু বিশেষ গুরুত্ব দিবে। সে কারণে বিএনপির আগামীর পররাষ্ট্রমন্ত্রীকে তারা নিয়ে গেছে। ভারত বিষয়ে যেটা আমরা খুব সহজেই বলতে পারি যে ভারতে, আপনারা জানেন যে ভারত বাংলাদেশের ব্যাপারে যেই এতকাল ধরে তার যে পররাষ্ট্র ছিল বা তার যে নীতি ছিল, সেখানে তারা খুব ক্লিয়ারলি একটা বিএনপি বিরোধী অবস্থান নিয়েছিল এবং বিএনপিও কখনোই ভারতের ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করে নাই। ভারতের সঙ্গে সে খুব ভালো কিছু করতে চায় নাই, সম্পর্ক উন্নয়ন করতে চায় নাই এবং গত এক বছরের মধ্যে আপনি তেমন কিছুই আসলে দেখবেন না। অন্যদিকে ভারতের তরফ থেকে আপনি যেটা দেখতে পাবেন, ভারত এখানে আওয়ামী লীগকে খোলাভাবে সাপোর্ট দিছিল এবং ফাইনালি যখন হাসিনা সরকার পইরা গেল, তারপরের বাস্তবতায় বিএনপিকে সরাসরি সাপোর্ট দেওয়ার কোনো ধরনের আগ্রহ ভারত দেখায় নাই। এর মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাইছি যে এখানে জামায়াতে ইসলামের উত্থান একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে এবং জামায়াতে ইসলামের উত্থানের সঙ্গে ভারতের একটা চাহিদার জায়গা আমরা মিলাইতে পারতেছি। এই জায়গায় যে ভারতের বর্তমান যে সরকার বিজেপি, সেই বিজেপি সরকার কিন্তু এখানে একটা ইসলামী শাসন বা এই ধরনের কিছু একটা চায়। ফলে তাতে কইরা পাকিস্তানে একটা ইসলামিক মনোভাব তৈরি হইলে যেমন ভারতের বিজেপি সরকারের হিন্দুত্ববাদী সরকারের একটা বৈশা থাকা, ক্ষমতায় থাকার জন্য সহজ, বাংলাদেশের ব্যাপারেও তার একই কথা। সেক্ষেত্রে জামাতে ইসলামকে বরং ভারত একটু বেশি প্রেফার করে। আনুষ্ঠানিক কারণেই আওয়ামী লীগকে
আমদানি করা পুনরায় বহাল করতে না পারার কারণে অ্যাট দ্য সেম টাইম বিএনপির ব্যাপারে তার বিরূপ মনোভাব আছে। ফলে অন্যদিকে আপনি খেয়াল করেন যে বিএনপির সঙ্গে আমেরিকার একটা দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু হাসিনার আমল থেকেই চলে আসতেছে। হাসিনাকে সরানোর ব্যাপারে, টপল করানোর ব্যাপারে বিএনপি সবসময় আমেরিকার ব্যাপারে অনেক বেশি মানে লয়াল এবং খুবই লয়াল ধরনের আচরণ করছে। ফলে আমেরিকার সঙ্গে বিএনপির একটা নিবিড় সম্পর্ক আছে। ফলে এই জায়গা থেকে ভারতের যেই সরকার বাংলাদেশে চাবে, আওয়ামী লীগকে ভারত যে কারণে চাইছিল সেগুলো কিন্তু কখনোই আমেরিকার জন্য খুব ভালো কিছু বয়ে আনে নাই। ফলে ভারত যদি এখন জামাতে ইসলামকে বসাইতে চায় তো সেটা তো আমেরিকার জন্য ভালো কিছু হবে না। ফলে আমেরিকা খুব স্বাভাবিকভাবেই চাইবে যে এখানে প্রথমত ভারতের মদতপুষ্ট কোনো সরকার এখানে না বসুক, এবং দ্বিতীয়ত এমন কোনো সরকার না বসুক যা মৌলবাদী সরকার বা ইত্যাদি। এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর খেয়াল করবেন যে এখানকার যে ভারত বিরোধী পিনাকি ভট্টাচার্য, গৌতম দাস বা অন্যান্য যত ভারত বিরোধী লোকজন আছে তারা দেখবেন সবাই জামাতকে অ্যাকচুয়ালি পেট্রন করে যাচ্ছে। জামাতের ক্ষমতা এখানে সামহাও ইনস্টল হইলে যেন তাদের লাভ, বা তারা যেন সেটাই চায়। এটা খুব সহজভাবে আপনি মিলাবেন। এখানকার যে ভারত বিরোধীরা তারা সবাই আসলে ভারতের হয়েই কাজ করে। মানে এখানে ভারতের যে চাহিদা, মানে বিজেপি সরকারের যে চাহিদা যে একটা ইসলামী উত্থান, তারা সেটার জন্যই কাজ করে। গৌতম দাস এবং পিনাকি ভট্টাচার্য দুইজনই এটার জন্যই কাজ করে, এবং যে কারণে উভয়ই দেখবেন হিন্দু। ফলে এই দুই ব্যক্তি মূলত কখনোই আপনি দেখবেন না যে তারা বিএনপির কথা বলে। বিএনপি যে একজন ট্রু ভারত বিরোধী এন্টিটি, গত 1 বছর ধইরা জনম ধইরা ভারতের ব্যাপারে বিএনপির এই যে একটা শত্রুতাপূর্ণ মনোভাব, এটা নিয়ে তারা কখনো কথা বলে না, এবং ভারতকে তারা বিএনপিকে তারা ভারতের একটা লেসপেন্সার হিসাবে হাজির করার চেষ্টা করে। ফলে খুব ক্লিয়ারলি মানে গৌতম দাসের এবং পিনাকি ভট্টাচার্যের দুইজনের আলাপ আলোচনায় আপনি এটা দেখবেন। এবং এই জায়গা থেকেই ভারত বিরোধিতার জায়গা থেকেই মূলত বিএনপিকে আমেরিকা চয়েস করে বা চুজ করে, যেখানে ট্রুলি ভারত বিরোধিতার কিছু জায়গা আছে। ভারতের মানে প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি চলবে না, এরকমটা আমেরিকা মনে করে। ফলে আমেরিকা বা বিএনপিকে এখানে ইনস্টল করতে চায়, এবং আমি মনে করি এবারের আলোচনায় এই ভারত ফ্যাক্টরটা ব্যাপকভাবে আলোচনা হবে। এবং বিএনপি যদি তার ভারত বিরোধীদের জায়গাটাকে আরও কনফার্ম করতে পারে, তাইলে আগামী সরকার মোটামুটি আমরা বলতে পারি যে আমেরিকার তরফ থেকে বিএনপিকে বসানোর ব্যাপারে অনেকটা গ্রিন সিগন্যাল চলে আসবে। দ্বিতীয়ত এখানে যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে চায়না ফ্যাক্টর, এবং চায়না ফ্যাক্টরের ব্যাপারে আপনারা জানেন যে এখানে কিন্তু আবার ইন্ডিয়া টেকনিক্যালি মানে প্রাগৈতিহাসিকভাবে আমেরিকান অ্যালাই। সাম্প্রতিক ট্যারিফের ইস্যুর বাদ দিয়ে আপনি জিনিসটাকে ভাবতে হবে, কারণ ট্যারিফের সমস্যাটা শেষ হয়ে গেলে ইন্ডিয়া আবার তার আগের জায়গায় চলে যাবে। এবং মানে চায়নাকে রোধ করার ব্যাপারে এখানে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, এখানকার যে সমুদ্র বন্দরগুলা, সাপ্লাই চেইনটা অবাধ থাকার প্রশ্নে এখানে কোয়াডকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া, জাপান, ভারত, আমেরিকা তারা কিন্তু একত্র হয়ে এই কাজ করে। এবং এই চায়না ফ্যাক্টরে বাংলাদেশকে স্বাভাবিকভাবেই আমেরিকা তার সঙ্গে চাবে। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে আমেরিকার যেটা চাওয়া, প্রথমত তাদের চাওয়া যে আপনারা জানেন যে মাতারবাড়ি সমুদ্র বন্দরের বাইরেও তারা একটা সমুদ্র বন্দর এখানে মানে আমেরিকান জাহাজ ইত্যাদি রিফুয়েল করার জন্য বা এখানে আইসা দাঁড়ানোর জন্য ইত্যাদি কিছু বিষয় আসলে তারা চাইবে। বা বাংলাদেশের পোর্টগুলা সরাসরি দেশীয় মানে লোকদের হাতে না থাইকা আন্তর্জাতিকভাবে ইনভলভ হওয়ার, আমেরিকা ইনভলভমেন্টের ব্যাপারে তারা বিএনপির কাছে একটা কথা বা স্বীকৃতি চাইবে। যেটা আপনারা খুব ক্লিয়ারলি আপনাদের মনে থাকার কথা, বিএনপি কিন্তু সমুদ্র বন্দর নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে একটা কষাকষি করতেছে শুরু থেকেই। দ্বিতীয়ত তারা যেটা চাইবে যে কয়েকদিন আগেই যেরকম আমরা শুনছি যে মানে রাখাইন অঞ্চলে যাওয়ার জন্য নানা ধরনের এইড ইত্যাদি পৌঁছানোর জন্য বাংলাদেশ থেকে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর ইত্যাদি সেখানে ওপেন করার একটা আলাপ আলোচনা। তো সেটা খুব স্বাভাবিকভাবেই এইটা আমেরিকা চায়, কারণ হচ্ছে যে এতে কইরা মায়ানমারকে সরাসরিভাবে নেগলেক্ট করার একটা সম্ভাবনা বা রাস্তা তৈরি হবে। ফলে অন্যদিকে চায়নার তরফ থেকে বা চায়নার দিক থেকে মায়ানমারে তার যে করিডোর বা চীন মায়ানমার যেই লম্বা করিডোর, সেই করিডোরকেও সামহাও এখানে
অবমুক্ত করা যাবে, এটাও সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিরই অংশ। এবং এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে বাংলাদেশের এই রাখাইন করিডোর বলেন বা এখানকার একটা বিশেষ বন্দরের প্রসঙ্গ বলেন, অথবা এখানকার মানে রাখাইনে যাওয়ার জন্য একই সঙ্গে স্থল এবং জল, এই দুইটা জায়গা থেকে যেন রাখাইনকে রিচ করা যায়, এই জায়গাগুলোতে আমি মনে করি যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় বাংলাদেশের কাছে বা বিএনপির কাছে আমেরিকা নানান কিছু চাবে। বিএনপি যদি এই বিষয়ে আমেরিকাকে কথা দেয় তাইলে কিন্তু আমেরিকা এতে আগামী সরকারে বিএনপি যেন আসে এই ব্যাপারে তার একটা ওপেন, আমরা বলতে পারি যে ওপেন একটা গ্রিন সিগন্যাল তারা দিয়ে দিবে। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করবেন যে প্রফেসর ইউনূস সরকার কিন্তু এই বন্দর এবং রাখাইন এই দুইটা জায়গা নিয়েই কাজ করতে চাইছে এবং দুই জায়গায় বিএনপি বাগড়া বসাইছে। বাগড়া বসানোর কারণ হচ্ছে যে এইটা যদি প্রফেসর ইউনূসের হাত দিয়ে ইনস্টল হয়ে যাইতো, কাজ দুইটা যদি আদায় হয়ে যাইতো, তাইলে কিন্তু আর বিএনপির গুরুত্ব থাকতো না। এখন বিএনপির পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে আমেরিকা আলাপ আলোচনা করতে চাইতো না, ফলে এখানে বিএনপি নেগোসিয়েশনের জায়গায় অলরেডি সাকসিড করছে বলা যায়। এখন আগামীতে এই যে আগামী 10 দিনই বলতে পারি প্রফেসর ইউনূস সম্ভবত 2 অক্টোবর ফিরবেন, এই 10 দিনের মধ্যে বাকি আলোচনা যদি তারা শেষ করতে পারে বা নেগোসিয়েশনের জায়গায় যদি তারা আলাপটাকে আগায় নিতে পারে, তাহলে আমরা মনে করি যে আগামী সরকারে বিএনপির ব্যাপারে আমেরিকার তরফ থেকে কোনো ধরনের কোনো বাধা বা আপত্তি কিচ্ছু থাকবে না। সেক্ষেত্রে বিএনপির জন্য এটা অনেক বড় একটা রিলিফ হবে। এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসে, ফলে তিনি সম্ভবত বিএনপির এখন যে একটা মানে ডাউনফল যাইতেছে বা একটু দুর্বল একটা অবস্থা যাইতেছে, বিশেষ করে মানে জনসমর্থন ইত্যাদিকে কেন্দ্র করে দেশের মানুষ বিএনপির বিরুদ্ধে, ফলে এই জায়গায় যদি তারা আমেরিকার একটা ওপেন সাপোর্ট তার সঙ্গে পায়, সেক্ষেত্রে সে ফিনিক্স পাখির মতো আবার ফিরে আসতেও পারে। দেখা যাক কি হয়। তবে আজকে রাত্রে প্রফেসর ইউনূসের যেই যাত্রা, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল এবং অন্যান্য এনসিপি এবং জামাতের নেতাদেরকে নিয়ে, সেটা আমি মনে করি এটা খুবই ইউনিক এবং এটা খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়টা আরও খোলাসা হবে।